সুনামগঞ্জ সরকারি কলেজে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে দ্বাদশ শ্রেণীর ক্লাস শুরু করতে যাচ্ছি। ইতোপূর্বে তোমাদের সাথে লাল সালু উপন্যাস নিয়ে দুটি ক্লাস আমরা করেছি। আজকে লাল সালু উপন্যাসের উপর আমরা তৃতীয় ক্লাসটি শুরু করতে যাচ্ছি। লাল সালু উপন্যাসের আজকের যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে আধুনিক উপন্যাসের বৈশিষ্ট্য। লাল সালু উপন্যাস তো নিশ্চয়ই, এই উপন্যাসটি আধুনিক উপন্যাসের বৈশিষ্ট্য ধারণ করছে কিনা আমরা সেই বিষয়টি আজকে আলোচনা করব। উপন্যাসের উপাদান কি কি হতে পারে? উপন্যাসের যে সংজ্ঞা আমরা জানি এবং উপন্যাসের যে বৈশিষ্ট্য সেই হিসেবে আমরা জানি উপন্যাসের ৫-৬টি উপাদান মোটামুটি সাধারণভাবে এই শর্ত হিসেবে থাকে। এই ৪-৫টি বৈশিষ্ট্যের মধ্যে প্রথমটি হচ্ছে প্লট বা ঘটনা, যে ঘটনার যে প্রেক্ষাপটের উপর একটি কাহিনী বা একটি উপন্যাসের যে ঘটনাবলী গতিবিধি উপস্থাপিত হয়। ২ নম্বর হচ্ছে চরিত্র একটি একদমই প্রধান একটি বৈশিষ্ট্য, কারণ মানুষ ছাড়া তো উপন্যাসের উপন্যাস একটি আধুনিক ফর্ম, এবং আধুনিক ফর্মে প্রধান উপজীব্য হচ্ছে মানুষের জীবনকে কেন্দ্র করেই আধুনিক সাহিত্য আবর্তিত হয়। দ্বিতীয় হচ্ছে চরিত্র, তৃতীয় হচ্ছে ভাষা। মানুষ থাকলেই মানুষের ভাষা, সেটা নীরব ভাষা হলেও ভাষা, মানুষের মনস্তত্ত্বের জগতের ভাষাও ভাষা। কাজে ভাষা ছাড়া আসলে কোনো টেক্সট, কোনো রচনা অসম্ভব। ৪ নম্বরে হচ্ছে সংলাপ, যেটি আসলে অবধারিত বৈশিষ্ট্য নয় উপন্যাসের জন্য। সংলাপ হচ্ছে নাটকের জন্য একটি বাধ্যতামূলক শর্ত, কিন্তু উপন্যাসে সংলাপ নাও থাকতে পারে। থাকলে সেটার কিভাবে আছে সেটা একটা বিবেচ্য বিষয়, সেটা আলোচনার বিষয়, কিন্তু সংলাপ প্রয়োজন না হলে কোনো উপন্যাসে সংলাপ নাও দিতে পারেন। ৫ নম্বরে যে বৈশিষ্ট্যটি, সেটি হচ্ছে ঔপন্যাসিকের জীবন দর্শন, এবং এই বৈশিষ্ট্যটা উপন্যাসের আসলে একটা উপন্যাসকে অন্য সব ফর্ম থেকে কিছুটা আলাদা করেছে। কারণ আসলে যে কোনো রচনাতেই লেখকের জীবন দর্শন থাকে, নিশ্চয়ই থাকে, কিন্তু ঔপন্যাসিকের জীবন দর্শন বিস্তৃতভাবে, যথাযথভাবে প্রতিফলন ঘটানোর সুযোগ থাকে। তো আমরা দেখি যে লাল সালু উপন্যাসে এই বিষয়গুলো কিভাবে এসেছে। একটা বিষয় হচ্ছে যে আধুনিক উপন্যাস যত বেশি আধুনিক, মানে সামনের দিকে এগোচ্ছে, বর্তমান সমকালের যে উপন্যাস, এখন আসলে এই মুহূর্তে উপন্যাস কেন, যে কোনো ফর্ম, যে কোনো সাহিত্যের যে কোনো রূপরীতিরই আসলে সুনির্দিষ্ট কোনো ফর্মকে অস্বীকার করা হচ্ছে। যে আসলে লেখক যদি কীর্তিমান হন, লেখক যদি মনে করেন, তাহলে আসলে তিনি যে কোনো রকম সাহিত্যের মধ্যে নিরীক্ষামূলক তার প্রয়োগ করতে পারেন, নিরীক্ষাকে প্রয়োগ করতে পারেন। যেমন আজকাল আমরা দেখছি যে উপন্যাসে একদম সংবাদপত্রের মতো তথ্যবহুল অনেক কিছু, ডকুমেন্টারি অনেক কিছু ঢুকিয়ে দেওয়া হচ্ছে। তো কাজে ফর্ম ভেঙে যাচ্ছে, সময় এগোচ্ছে, এবং আসলে সময়ের সাথে সাথে সবকিছু পরিবর্তনশীল। তো সাহিত্যের রূপরীতিও আসলে ক্রমশই পরিবর্তন হচ্ছে। তো এখানে আমরা লাল সালু উপন্যাসের প্লট কি ছিল। লাল সালু উপন্যাসে আমরা দেখেছি মজিদ সেই একটা প্রত্যন্ত হতদরিদ্র একটা অঞ্চল থেকে, যেখানে আসলে শস্য কম হয়, সেরকম একটা দারিদ্র পীড়িত
আহ, অনুর্বর অনুর্বর জমি, যেখানে ফসল ফলতে অনেক সমস্যা হয়, অনেক সময় লাগে, বা কৃষকেরা নানান সমস্যার ভিতর দিয়ে যান, যে কারণে ওরকম একটা দারিদ্র পীড়িত অঞ্চল থেকে সে এমন একটা অঞ্চলে এসেছে যেখানে ফসল ভালো হয় এবং মানুষজন মোটামুটি সুখে স্বাচ্ছন্দ্যে বসবাস করে। মোটামুটি একটা সচ্ছল একটা গ্রামে সে প্রবেশ করে। সে আসলে দেখে শুনে এমন একটা জায়গা বেছে নিয়েছিল যেখানে আসলে মানুষ পরিশ্রম করে, ফসল ফলায়, হয়তো খেয়ে না খেয়েও অনেকের দিন কাটে, কিন্তু মানে কোনো রকমে তারা জীবন অতিবাহিত করে। এবং এই বিষয়গুলো সে এই সহজ সরল মানুষগুলোকে পর্যবেক্ষণ করেই সেই এই অঞ্চলে এসে উপস্থিত হয়েছিল। তো মোটামুটি বিশাল মোহাম্মদনগর গ্রাম বেশ বড় একটা গ্রাম, এবং এটা হচ্ছে এই গ্রামের প্রেক্ষাপট আমরা বলতে পারি। কারণ এখানে আসলে এই যে মোহাম্মদনগর গ্রাম এবং সেই গ্রামের গ্রামবাসী অধিবাসীরা, এরা একটা বিশেষ চরিত্র হিসেবে বিরাজ করছে। একই সাথে এটা পটভূমি, একই সাথে সেটি চরিত্র। তো এই পটভূমিতে মজিদের উপস্থিতি এবং বাকি যে চরিত্র এবং কাহিনী সবকিছু গতিবিধি এই পটভূমিকে কেন্দ্র করে আবর্তিত হয়। তো 2 নাম্বার হচ্ছে চরিত্র। আধুনিক উপন্যাসের একটা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হচ্ছে কোনো আমরা যাকে বলি প্রধান এবং অপ্রধান চরিত্র। তো এটা আসলে খুব গতানুগতিক একটা ধারণা। আধুনিক উপন্যাসের সাথে আসলে এই ধারণাটা একটু দ্বন্দ্বপূর্ণ। কেন? কারণ আমরা বলছি মজিদ এবং জমিলা হচ্ছে প্রধান চরিত্র, বাকিরা অপ্রধান চরিত্র, কিন্তু আসলে অপ্রধান চরিত্র বলে আধুনিক উপন্যাসে কোনো কিছু হয় না। কেন হয় না? কারণ আমরা দেখি যে মজিদ, তাকে যদি প্রধান না বলে আমি বলবো কেন্দ্রীয় চরিত্র, তাকে কেন্দ্র করে সবাই সবকিছু আবর্তিত হচ্ছে এবং তার দিকেই লেখক ফোকাস রেখেছেন। কিন্তু মজিদের সাথে যারা আছে, এক পাশে আছে খালিদ ব্যাপারী। খালিদ ব্যাপারী কে? সে হচ্ছে গ্রামের মাতবর, সে গ্রামের মানে বিত্তশালী সম্পদশালী ব্যক্তি এবং তাকে সবাই মেনে চলে। এবং সে মজিদ আসার আগে সেই ছিল ওই গ্রামের প্রধান প্রতিপত্তি সম্পন্ন ভূস্বামী যাকে বলে, যে যাকে সবাই মান্য করে চলতে বাধ্য হয়। তো সেই মজিদ আর খালিদ ব্যাপারী দুজনের দুটি ক্ষমতার হাতিয়ার আছে। একজনের আছে সম্পদ, আরেকজনের আছে ধর্ম। এবং মজিদকে, খালিদ ব্যাপারীকে গ্রামবাসী মেনে চললেও খালিদ ব্যাপারীও জানে যে সবাই খালিদ ব্যাপারীকে ওপরে ভয় পায় কিন্তু ভেতরে ঘৃণা করে। কিন্তু মজিদকে ভয় পেলেও ভেতরে ভেতরে ঘৃণার বদলে শ্রদ্ধা এবং অন্য ধরনের একটা শ্রদ্ধা মিশ্রিত ভয় তার প্রতি কাজ করে। তো কাজেই খালিদ ব্যাপারী জানে যে কোনো মুহূর্তে তার এই যে সাজিয়ে তোলা সাম্রাজ্য, এটা ভেঙে পড়তে পারে। কারণ যেহেতু জনমনে তার প্রতি ঘৃণা বিরাজ করে, এই কারণেই যারা কিনা আসলে পুঁজিবাদের ধারক এবং বাহক, তারা আসলে সবসময় এই ধরনের ধর্মীয় গুরুদের হাতে রাখেন, কারণ যাতে তাদের এই ঘৃণাটা কার্যকর হতে না পারে। এবং মজিদও আসলে এই প্রতিপত্তিশালী, এরাও আসলে তাদের ছায়ায় বসবাস করে, এরা পরস্পরের সঙ্গী। তাহলে আমি এখানে এই আলোচনায় প্রমাণ হলো যে খালিদ ব্যাপারী কিন্তু কোনো অপ্রধান চরিত্র অবশ্যই না। খালিদ ব্যাপারী ছাড়া তো মজিদ একেবারেই অচল, এবং আসলে তার যে বানিয়ে তোলা কৃত্রিম যে তার যে সাম্রাজ্য, সেটিও ভেঙে পড়বে যদি ওই বৃত্তের ছায়ায় সে না বাঁচতে পারে। তো তার আরেক পাশে আছে রহিমা। এই রহিমাকে বলা হচ্ছে এই উপন্যাসের যে মোহাম্মদনগর গ্রামবাসীর প্রতিনিধি হচ্ছে রহিমা। এবং রহিমাকে
রহিমাকে মজিদ বিয়ে করেছিল এই বৈশিষ্ট্যের উপরেই ভিত্তি করে, যে রহিমা গ্রামবাসীর যেমন গ্রামবাসীর বৈশিষ্ট্য ছিল, তারা খুবই পরিশ্রমী, তাগড়া শরীর, কিন্তু তাগড়া শরীর হলেও মনের দিক থেকে তারা একেবারে শিশুর মতো ভীতু। তো রহিমাও কিন্তু তাই, যে রহিমাকে মজিদ বিয়েই করেছিল যে তার সংসার 10 হাতে সে সামাল দিবে এবং ভেতরে ভেতরে সে মজিদকে ভয় পাবে, এবং সেটা সে কার্যকর হয়েছিল। তো কাজে এই যে রহিমার উপর একদিকে খালেক ব্যাপারী, আরেকদিকে রহিমার উপর নির্ভর করে মজিদ নিজেকে শক্তিশালী একটা জায়গায় অবস্থানে নিয়ে গেছে। এরপরে আমরা একদম অপ্রধান আরো দুটি চরিত্রের নাম বলবো, যেগুলো আসলে অপ্রধান শব্দটা আমরা ব্যবহার করব না। আমরা হয়তো বলতে পারি যে এই যে খালেক ব্যাপারী দুই স্ত্রী, আমিনা বিবি এবং তানু বিবি, এদেরকে আমি অসম্ভব গুরুত্বের সাথে দেখি। এই জন্য দেখি যে তানু বিবি সে একেবারেই মানে আমাদের ভাষায় যে ক্ষুদ্র এবং অপ্রধান চরিত্র, কিন্তু ওই খালেক ব্যাপারীর সংসারে দীর্ঘদিন কোনো সন্তান আসেনি। তার প্রথম স্ত্রী আমিনা বিবি বন্ধা ছিল, তার সন্তান সে নিঃসন্তান ছিল। সে এই কারণে খালেক ব্যাপারীর যে বিশাল ভূসম্পদ, এইসব সম্পদ কে ভোগ করবে, তো সে যে কারণে দ্বিতীয় বিয়ে করে এবং তানু বিবির প্রতি বছর সে সন্তান উপহার দিতে থাকে খালেক ব্যাপারীকে। এখান থেকে আমরা আরেকটা ক্ষমতার লড়াইকে অবলোকন করি। সেটা হচ্ছে যে তানু বিবি যখন সন্তান ধারণ করে এবং একের পর সে সন্তান দিতে থাকে, ওখানে কিন্তু আমেনা বিবি হয়তো নিঃসন্তান হওয়ায় তার মনে কষ্ট ছিল, বেদনা ছিল, কিন্তু সেটা নিয়ে সে হয়তো জীবন কাটিয়ে দিতে পারত। কিন্তু চোখের সামনে যখন তানু বিবির সন্তান হতে দেখে, তখন কিন্তু শুধু যে তার ঈর্ষা হয় শুধু এটাই না, তাতে কিন্তু তার আসলে পায়ের নিচের মাটি সরে যায়। কারণ সে ভবিষ্যৎ এখানে বলা না থাকলেও আমরা এটা জানি, বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা এটা জানি যে ওই যেহেতু তানু বিবির সন্তান আছে এবং ভবিষ্যতে সেই সন্তানেরা খালেক ব্যাপারীর সমস্ত সম্পদের উত্তরাধিকার হবে, এবং উত্তরাধিকার হবে তখন এই আমেনা বিবি হবে সেই বাড়ির, সেই পরিবারের, সেই সংসারের আসলে একজন আশ্রিতা ছাড়া আর কোনো কিছু হবে না। তার আসলে কোনো সম্পদের উপর তার কোনো অধিকার থাকবে না। এবং এই যে শুধু যে সে এমন না যে সে দরিদ্র হয়ে যাবে, কিন্তু ক্ষমতার লড়াইয়ে সে হেরে যাবে। ওই সংসারে যে অধিকার, সেই অধিকারের লড়াইয়ে সে হেরে যাবে, সে কোণঠাসা হয়ে যাবে এবং প্রান্তিক অবস্থানে একজন আশ্রিতার মতো তাকে বসবাস করতে হবে তানু বিবির ছায়ায়। তো কাজেই তানু বিবি কিন্তু এখানে অনেক গুরুত্বপূর্ণ চরিত্র। তানু বিবির জন্যই আমিনা বিবি মানে মনে মনে সে ক্ষুব্ধ হয়ে ওঠে এবং সে পথ হিসেবে বেছে নেয় যে সে পানি পড়া খাবে। কিন্তু আমিনা বিবিও একজন, মানে আমরা গ্রামের একজন অশিক্ষিত নারী হলেও তার মনের ভেতরেও হয়তো সত্যিকারের বিশ্বাস অবিশ্বাস বলতে কিছু ব্যাপার কাজ করে। সে হয়তো জানতো যে আমরা এখানে দেখেছি যে আওয়ালপুরের পীর বলে একটি চরিত্র আছে যার নাম আমরা জানতে পারি না, কিন্তু সেই দূরবর্তী গ্রামে সে মজিদের চাইতে অনেক বেশি ক্ষমতা সম্পন্ন। এই কারণে মজিদের চাইতে তার শিষ্য, তার ভক্ত এবং তার গুণগ্রাহী বেশি, এই কারণে যে তার রুহানি শক্তি ছিল। মানে বলে কথিত যে আওয়ালপুরের পীর, সে শুধু একজন মাজারের খাদেম না, সে একজন পীর। তার রুহানি শক্তি ছিল, তার অলৌকিক শক্তি ছিল। লোকমুখে শোনা যায় যে সে মৃত মানুষের জীবন ফিরিয়ে দিতে পারে। এই ধরনের মানে প্রচারণার কারণে এই আমিনা বিবি ধারণা করে যে মসজিদের চাইতে আওয়ালপুরের পীর অনেক বেশি ক্ষমতাবান, এবং সে ঠিক করে যে আওয়ালপুরের পীরের কাছ থেকে পানি পড়া এনে খাবে। এই যে সিদ্ধান্ত সে নেয়, এটি জানতে পেরে প্রচন্ড ক্ষুব্ধ হয়ে ওঠে মজিদ।
কারণ তার ক্ষমতাকে চ্যালেঞ্জ করেছে আমেনা বিবি, এবং আমেনা বিবিকে যখন সে দেখে তখন সে মুগ্ধ হয়ে যায়, এবং একই সাথে এই মুগ্ধতা এবং একই সাথে তাকে করায়ত্ত করতে না পারার যে ব্যর্থতা, এই ক্ষমতার দ্বন্দ্বে সে আমেনা বিবিকে কঠিন শাস্তি দেয়। সে 14 প্যাচের গল্প নিয়ে একটা নাটক অবতারণা করে, এবং সেই নাটকের ফলাফল হচ্ছে যে সে ঘোষণা করে যে আমেনা বিবি চরিত্রহীন, এবং তাকে খালেক ব্যাপারীকে বাধ্য করে তাকে তালাক দেওয়া। কাজে এই যে চরিত্রগুলো একে একে তাহের কাদেরের বা আক্কাস, এরা ধাপে ধাপে মজিদকে চ্যালেঞ্জ করেছে, এবং আমরা বলবো না যে তারা ঝরে গেছে বা হেরে গেছে, কিন্তু প্রত্যেকে কিন্তু মজিদকে চ্যালেঞ্জ করতে এসেছে, এবং মজিদ প্রত্যেকটা চ্যালেঞ্জকে গ্রহণ করে জয়ী হয়েছে। এবং উপন্যাসের শেষেও আমরা দেখি যে সবচেয়ে যেখানে সে কিছুটা হেরে যায়, যে মনের দিক থেকে হেরে যায়, যে সে জমিলা যে তাকে ঘৃণা করে, তার দিকে থুথু ছিটিয়ে দেয়, সেই জমিলা তার দ্বিতীয় স্ত্রীকে সে খুব ভয় পায়, যে এই প্রথম সে ভয় পায় যে তার যে গড়ে তোলা যে সৌধ, তার সাম্রাজ্য, এটা ভেঙে পড়বে বলে ভয় পায়, কিন্তু তারপরেও সেটাও সে শক্ত হাতে দমন করে। তো সবশেষে আমরা কাজেই এখানে চরিত্রের যে আমরা মোটামুটি একটু আলোচনা করলাম, তাতে দেখলাম যে এই পটভূমিকে কেন্দ্র করে যে চরিত্রগুলো এবং তার গতিবিধিগুলো অসাধারণভাবে উপস্থাপিত হয়েছে। এটা উপন্যাসের একটা মানে লেখকের অসম্ভব দক্ষতায় তা রূপায়িত হয়েছে। 3 নাম্বার হচ্ছে ভাষা একটা অসম্ভব গুরুত্বপূর্ণ পয়েন্ট, যেটা বলেছি যে ভাষা ছাড়া তো আসলে কোনো কিছু মানে লিখতে গেলে বা তৈরি করতে গেলে, কোনো টেক্সট নির্মাণ করতে গেলে তো ভাষার উপরে দাঁড়িয়ে, ভাষার মাধ্যমে সেই টেক্সট প্রকাশ করতে হয়। তো এই উপন্যাসের ভাষা, কবিতার ভাষা একরকম, নাটকের ভাষা একরকম, উপন্যাসের ভাষা একরকম, এবং এখন আমরা যেটা দেখি যে এই ফর্মগুলো অনেক বেশি মিলেমিশে যাচ্ছে, অনেক বেশি ভেঙে চলে যাচ্ছে। যেমন বিভূতিভূষণের পথের পাঁচালী আমরা দেখি যে সেই উপন্যাসের আসলে সেইভাবে মানে কোনো কাঠামোগত শুরু শেষ এভাবে যে উপন্যাসের একটা কাঠামো থাকে, ওই কাঠামো আসলে অনেক আগেই ভেঙে গেছে। বঙ্কিম দিয়ে শুরু হয়েছিল, বঙ্কিম যেভাবে শুরু করেছিলেন, যে উপন্যাসের একটা সুন্দর শুরু থাকে, নাটকীয়তা থাকে, এবং সবশেষে একটা ট্র্যাজিক বা কমিক শেষ হয়, মিলনান্তকভাবে শেষ হয়। এখন সেগুলো বদলে গেছে। তো কাজেই ভাষা যেমন বঙ্কিমের সময় গুরুগম্ভীর ভাষা ছিল, যত দিন গেছে উপন্যাসের ভাষা মানুষের কাছাকাছি হয়েছে, মুখের ভাষার কাছাকাছি হয়েছে। এখন আবার যেটা হচ্ছে যে মুখের ভাষার চাইতেও মনস্তত্ত্বের ভাষাকে প্রাধান্য দেওয়া হচ্ছে উপন্যাসে। লালসালু উপন্যাসকে কিন্তু আমরা সেদিক থেকে বিবেচনা করতে পারি যে লালসালু উপন্যাসের ভাষা আসলে মনস্তাত্ত্বিক উপন্যাস বটে অবশ্যই, কারণ আমরা দেখি যে এখানে কাহিনীর যে ঘনঘটার চাইতে এখানে দেখা যায় যে মজিদ এবং প্রত্যেকটা চরিত্রেরই এরকম একটা, বিশেষ করে মজিদ এবং মজিদের মনস্তাত্ত্বিক বিবর্তনের বিষয়গুলো তুলে ধরা হয়। তো এখানে সেই এদিক থেকে আমরা বলতে পারি যে লালসালুর ভাষা হচ্ছে মনস্তত্ত্ব প্রধান ভাষা। এবং এখানে আরেকটা বিষয় বলা দরকার যে লালসালু উপন্যাস যেহেতু গ্রাম প্রধান মানে গ্রামকে কেন্দ্র করে রচিত, তো সেই লালসালু উপন্যাসের ভাষাও আঞ্চলিক হওয়ার উচিত ছিল কিনা এটা নিয়ে তর্ক আছে। যে অনেকে মনে করেন যে এই উপন্যাসটি আঞ্চলিক ভাষায় লেখা হলে আরো প্রাণবন্ত হতো, কিন্তু আসলে প্রাণবন্ত হওয়াটাই সবসময় লক্ষ্য নাও হতে পারে লেখকের। ওই যে লেখকের জীবন দর্শন, এখানে এই উপন্যাসে লেখকের জীবন দর্শন যা, সেই জীবন দর্শনকে প্রকাশ করতে গিয়ে তিনি মনস্তত্ত্বের ভাষাকেই
অবলম্বন করেছেন এবং সার্থকভাবে তা রূপায়িত করেছেন। তবে এই উপন্যাসে আঞ্চলিক ভাষার ব্যবহার আছে, সেটা আমরা এই যে পরবর্তী 4 নম্বর যে পয়েন্ট সংলাপ, সেই সংলাপের ক্ষেত্রে দেখবো যে এখানে সংলাপ আছে, যদিও কম, তুলনামূলকভাবে কম, কারণ পুরো উপন্যাসে আসলে এক ধরনের স্তব্ধতা, এক ধরনের এই যে মজিদের চরিত্র অনুযায়ী সেই গ্রামবাসীকে দেখানো হয়েছে যে গ্রামবাসী নীরব, গ্রামবাসীর এই নীরবতাটা কিন্তু একটা খুব লক্ষ্যযোগ্য বিষয়, যে গ্রামবাসী যদি নীরব না হতো তাহলে সংলাপ অনেক বেশি হতো। সংলাপ অনেক বেশি আসেনি এই কারণে ওই যে নীরবতাটাই মজিদকে টিকিয়ে রেখেছে। গ্রামবাসী যদি সরব হতো তাহলে মজিদ পারতই না যে তাদেরকে এভাবে বোকা বানিয়ে ওইখানে সাম্রাজ্য গড়ে তুলতে। কাজেই গ্রামবাসী যে খুব বেশি কথা বলেনি এটা একটা প্রতীকী বিষয়, এবং আমরা এটাকে এই উপন্যাসের আরেকটি সার্থক দিক বলতে পারি। কিন্তু সংলাপ যেগুলো ব্যবহার হয়েছে, যেমন মজিদ বলছে যে অমন করি হাঁটিও না বিবি, মাটি গোস্বা করে, তো এই যে সংলাপগুলো অল্প অল্প সংলাপগুলো ব্যবহার হয়েছে সেগুলো কিন্তু আঞ্চলিক ভাষাতেই ব্যবহার হয়েছে, সার্থকভাবে সেই সংলাপগুলো রূপায়িত হয়েছে। এরপরে আমরা সবশেষ হচ্ছে উপন্যাসিকের জীবন দর্শন। লাল সালু উপন্যাসের জীবন দর্শন কি? এখানে আমি এখানে একটা কথা বলি যে লাল সালু উপন্যাস যখন সাধারণ পাঠক হিসেবে পড়া হয়, আমি নিজে সাধারণ পাঠক হিসেবেই প্রথমে পাঠ করেছি, এবং লাল সালু উপন্যাসকে আমার তখন এরকম মনে হয়েছে, খুব সাধারণ পাঠে অনেক আগে অল্প বয়সে মনে হয়েছে যে এই পড়তে পড়তে মনে হচ্ছিল যে সব শেষে গিয়ে এরকম দেখানো উচিত ছিল কিনা যে সত্যের জয় হলো, অসত্যের পরাজয় হলো। তো যে কোনো পাঠকই পড়তে পড়তে গিয়ে হয়তো একটু দুঃখ পেতে পারেন বা বিমর্ষ হতে পারেন, মন খারাপ হতে পারে যে শেষ পর্যন্ত তো মজিদ জয়ীই থেকে গেল। তো এই বিষয়টা হচ্ছে যে এটা আধুনিক উপন্যাসেরই বৈশিষ্ট্য, যে আমরা মানে কোনো কিছুর সিদ্ধান্ত দেয়াটা আসলে লেখকের কাজ না। দ্বিতীয়ত, কোনো মানুষকে মন্দ চরিত্র বলাটা আসলে অসম্ভব এবং অনুচিত। এই কারণে যে আমরা কিন্তু কবিতায় পড়েছি যে কোথায় স্বর্গ কোথায় নরক, কে বলে তা বহুদূর, মানুষেরই মাঝে স্বর্গ নরক, মানুষেতে সুরাসুর। অর্থাৎ পৃথিবীতে জীবদ্দশায় কোনো মানুষ যখন বেড়ে ওঠে, সে যে কোনো অবস্থাতেই, সে যতই বিত্তহীন হোক বা বিত্তশালী হোক, সে তার চরিত্রে কিছু কিছু মন্দ দিক থাকে, ভালো দিক থাকে। এখন মানুষ হিসেবে শ্রেষ্ঠত্ব আমাদের এখানে, মানুষ হিসেবে